viewers, Assalamu alaikum. This is Nishu. Welcome back to my another new vlog. কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো রয়েছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় রোমেল। আসলে ঘূর্ণিঝড় রোমেলের তাণ্ডব ঢাকা থেকে তেমন একটা হয়তো টের পাওয়া যায়নি, তবে আমরা যতটুকু টের পেয়েছি তা আসলে ভয়াবহই বলবো। কারণ আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন আমি যে বাসাটায় থাকি এটা একটা টিনশেড বাসা। তো যেহেতু টিনশেড বাসা, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও আমি যেমন টের পাই, তেমনি যখন অনেক বেশি দমকা বাতাস হয় এবং খুব জোরে জোরে বৃষ্টি পড়ে তখনও কিন্তু আমরা খুব বেশি বুঝতে পারি। তো তাই আমি বলতে পারছি যে আসলে বৃষ্টিটা খুব বেশি হয়েছে, এবং আমি বাসা থেকেই শুধু বুঝতে পেরেছি তা না, আমি অফিস যাওয়া আসার পথেও প্রচুর পরিমাণের বৃষ্টির এবং বাতাস সবগুলোই আমি আসলে ভোগ বা উপভোগ যেটাই হোক করেছি আর কি। তো এই তো ছাদ বিলাস করছি, আমার আর কি বা আছে এইটুকু ছাড়া। তো এখানে আসলে আমার আসলে খুব ভালোই লাগে, যেটা প্রতিদিন আমি অনেকবার করে শেয়ার করি আপনাদের সাথে। তো আজকের ব্লগটা খুবই ছোট একটা ব্লগ। আসলে এত বেশি বৃষ্টি এবং আমার এত বেশি বিজি স্কেজুয়াল যে হচ্ছে আমি সেভাবে অত কিছু শেয়ার করার জন্য ফুটেজ নিতে পারিনি। তো আজকে আমি সকালের কোনো রান্না অথবা হচ্ছে অফিসে যাওয়া আসার সময় কোনো প্রকার ফুটেজ নিইনি। তো সন্ধ্যায় বাসায় ফেরার পর এই তো আম্মুর বাসায় গিয়েছিলাম। তো আম্মু আচার তৈরি করছিল, আম্মুকে একটু হেল্প করছিলাম। তো আম্মু এই যে আচারটা প্রিপেয়ার করছে এটা আমার জন্যই প্রিপেয়ার করছে, আর এটা আম্মুর স্টাইলে তৈরি করা আচার। আম্মু খুব সম্ভবত আমার নানুর যে রেসিপি সেটা ফলো করেন। তো এখানে আমি বলে দিচ্ছি কি কি মশলাপাতি অ্যাড করেছে। এই আমটাকে ভালো মতো কেটে তারপরে এটার মধ্যে মশলা মিক্সড করে রোদে শুকিয়েছে, দেন হচ্ছে এটাকে সরিষার তেলে দিয়ে চিনি এবং আম্মুর কিছু মশলা টশলা যেটা হচ্ছে আম্মুর রেসিপি ওইভাবে দিয়ে চিনি দিয়ে এটাকে জাস্ট পাক দিয়ে নিতে হয়েছে। তো আমি এই এতটুকুতেই হেল্প করেছি, দেন পরে আম্মু বাকিটা প্রসেস করেছে। তো এই আচারটুকু আম্মু আমাকে দেওয়ার জন্যই প্রসেস করেছে বেসিকলি। তো যেহেতু আমি বলেছিলাম যে পরবর্তীতে আমি ভালো লেগেছে যেহেতু আমি বেশি করে আচারটা দিব, তো এই যে আম্মু প্রিপারেশন করে রেখেছিল, এটা আমি বাসায় নিয়ে এসেছি আম্মুর থেকে। আর এই যে আমার আম্মুর গাছের একটু ফার্টিলাইজার একটু দেখিয়ে দিলাম। আর হচ্ছে এই পাশ থেকে যে আচারটা আম্মু আমার জন্য তৈরি করছে ওইটার একটা ফুটেজ দেখিয়ে দিলাম। আর এই তো আমি বাসায় ফিরে একটু রান্না করব। তো অ্যাজ ইউজুয়াল যেটা আমি করি, আমার বাসায় বাচ্চাদের জন্য একটু ঢ্যাঁড়স ভাজি করতে হয়, তো সেই ঢ্যাঁড়সটাই ভাজি করছি। এমনি কিন্তু প্রাত্যহিক জীবনে নানান রকমের সমস্যা থেকে থাকে, যেটা মানসিক হয়, সামাজিক হয় অথবা পারিবারিকও হতে পারে। তো এগুলো জিনিস শুধু আমি যে একা ডিল করি বা ফেস করি বিষয়টা কিন্তু তা না, আমরা সবাই কিন্তু এর ভিতর দিয়েই যাই। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু এই জিনিসগুলো আছে, তো আমিও তার ব্যতিক্রম নই। বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যখন আমি যাই তখন দেখতে পাই বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত নিউজ এবং অদ্ভুত অদ্ভুত রকমের সব ঘটনা। যেমন বর্তমানে যেটা চলছে, একজন বিশিষ্ট ব্যক্তি তাকে মার্ডার করে তার বডি এমন টুকরো করা হয়েছে এবং তাকে তার জানাজা
পরানোর জন্য সামান্য এক টুকরো তার শরীরের মাংস খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জাস্ট নিতে পারছি না এই ধরনের নিউজগুলো। শুধু তাই না, প্যালেস্টাইনের যে সমস্ত নিউজ এবং ফুটেজগুলো আমি দেখি ছোট ছোট শিশুদের, বাচ্চাদের, এগুলো আমি জাস্ট নিতে পারি না। আমার খুব কষ্ট হয়। আমি আসলে মানসিকভাবে খুব বেশি ডাউন ফিল করি। আমি খুবই অসুস্থ বোধ করি, আমি এসব দেখতে পারি না। তো তার জন্য তো আমি আসলে ফেসবুক বা ইউটিউব কোনো কিছু থেকে নিজেকে দূরেও রাখতে পারি না। দেখা যায় আমাকে একটু হলেও লেজার সময়ে আমি কিন্তু অবশ্যই একটু এইসব সাইটগুলোতে ভিজিট করি। তো দেখা যায় যখন এই ধরনের উল্টাপাল্টা নিউজ, তখন কিন্তু ভালো লাগে না। মানে আমি খুবই অসুস্থ ফিল করি। আমি বুঝতে পারছি একটা কথা বারবার রিপিট করছি, বাট ইটস ট্রু অ্যান্ড হ্যাপেন্স উইথ মি রিপিটেডলি। আমি খুব বেশি রকমই এটা আসলে মানসিকভাবে খুব প্যারা দিচ্ছে। তো যাই হোক, আমি এদিক দিয়ে ঢেঁড়স ভাজি করছি আর একদিক দিয়ে হচ্ছে মুরগির মাংস করছি। আর ভাত এবং ডাল আগেই রান্না করে নিয়েছি। আমি যেটা বলছিলাম, তো এই সমস্ত কারণে আমি কিন্তু ইদানিং ফেসবুকে খুবই অনিয়মিত। আর ফেসবুক থেকে আসলে এক প্রকারের অ্যাবসেন্ট। আমি প্যালেস্টাইনের বাচ্চাদের ভিডিওগুলো দেখে আমি দোয়া করি মন থেকে, এবং নামাজেও দোয়া করি, কিন্তু আমি এগুলো আসলে নিতে পারি না, কারণ আমার কষ্ট হয়। মানসিকভাবে আমি খুব বিধ্বস্ত হয়ে যাই। আমি আমার মানে স্বাভাবিক জীবনটা আমি তখন আর স্পেন্ড করতে পারি না। তো যাই হোক, ইদানিং আমি আরেকটা জিনিস ফলো করছি ইউটিউবগুলোতে, মানে যেটা বলার মতো নয়। আমি যখন এই ধরনের ভিডিওগুলো দেখি বা কন্টেন্টগুলো আমার হাজব্যান্ডের সাথে বলি, তখন সে আমাকে বলে এই সমস্ত ভিডিওগুলো স্কিপ করতে, অ্যাভয়েড করতে। এবং মাঝে মাঝে আমি যখন ওপেন করে দেখি, তখন সে পাশ থেকে আমাকে বলে যে তুমি এগুলো অ্যাভয়েড করো, দেখো না। কিন্তু আসলে কিউরিওসিটিও কিন্তু জাগে এমন এমন সব খবর। যেমন আমি চেষ্টা করব কিছুটা, যদি সম্ভব হয় হয়তো স্ক্রিনে শেয়ার করতে। তো মুখে আর নাই বা বললাম, কিন্তু এগুলো খুবই মানে প্যারাদায়ক, কষ্টের, এবং সামাজিক অবক্ষয়, ধর্মীয় অবক্ষয়, সবকিছুই আসলে মিলিয়ে কেমন একটা অসুস্থ একটা জেনারেশন বা অসুস্থ একটা পরিস্থিতির দিকে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। তো এইসব বিষয়গুলো নিয়ে আমি খুবই আপসেট। তো আজকে চাচ্ছিলাম ছোটখাটো একটা ব্লগ শেয়ার করব, কিন্তু আসলে কথা বলতে গিয়ে একটু বেশি হয়ে গেল। তো আমি আম্মুর বাসা থেকে যে আমার জন্য আচার তৈরি করার জন্য যে আমটা কেটে আম্মু প্রসেস করে রেখেছিল আমার জন্য, ওইটাই এখন আমি আমার ফেভারিট আচারটা তৈরি করব। তো এই যে গুড়টা, এটা একটা অসম্ভব ভালো মানের একটা গুড়। এটা আমার ছোট বোন আমাকে গিফট করেছিল। তো এই গুড়টা আমি আসলে রেখে দিয়েছিলাম আচার তৈরি করব বলেই। তো গতদিন যখন ব্লগে আমি শেয়ার করেছিলাম আচার তৈরি করা, তো সেদিনও কিন্তু আমি গুড়টা দেখাতে পারিনি। যেটা পিস করা ছিল সেটাই আমি ইউজ করেছি। তো আজকে সেজন্য দেখিয়ে দিলাম। তো এই তো আমি প্রথমে গুড়টা জাল করে নিলাম, সাথে তেজপাতা দিলাম, এবং সামান্য একটু গরম মশলা, সরি, পাঁচফোড়নের গুঁড়া দিলাম, যেটা আমার কাছে সবসময় থাকে অ্যাভেলেবল। আর এটাতে আমি সর্বশেষে একটু আস্ত পাঁচফোড়ন যেটা, সেটাও ইউজ করি। তো এই তো আমি ওই আচারের যে ঝোলটা, ওইটা তৈরি করে রেখে দেওয়ার পর এখন সরিষার তেল বেশি করে নিয়ে তাতে আমি আমের পিসগুলোকে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। তো আমগুলোকে সুন্দর মতো ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পর সবগুলো আম একসাথে আমি ওই যে মিক্সচারটা আমি রেডি করেছি গুড় দিয়ে, সেই গুড়ের মধ্যে দিয়ে ভালো মতো করে এটাকে একটু জাল দিয়ে নিব, যাতে করে গুড়ের যেই টেক্সচারটা পুরোপুরিভাবে আমের ভিতরে ঢুকে যায়। আর এই যে আচারটা, এটা তৈরি করার পর সাথে সাথে খেতে যতটা না ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে 3-4 দিন পুরনো হলে পরে। তো এই তো আমার আচার একদিক দিয়ে তৈরি করছি, আর একদিক দিয়ে আমার মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। তো এই যে সবার লাস্টে আমি একটু আস্ত পাঁচফোড়ন হালকা করে ওই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি। তো আমি প্রথমে যেই পরিমাণে তেল নিয়েছি সেইটুকু তেল দিয়েই কিন্তু আমি সবটুকু আচার করে নিলাম। আমি কিন্তু এখানে কোনো আর অতিরিক্ত তেল অ্যাড করিনি।
তো এই যে আলতো করে এটাকে চেপে চেপে যে শিরাটা এটার মধ্যে ডুবিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে, আর যখন শিরাগুলো একবার ঢুকবে ঠিক মতো, মানে পুরোপুরি কুক হয়ে যাবে, তখন কিন্তু আর ভাঙার কোনো চান্স থাকবে না। এই যে বলের ভিতরে যে আচারটা, এটা আমার আম্মুর বাসায় যেটা প্রিপেয়ার করছিলাম, এটা আম্মু পরে আমার জন্য যেহেতু ছিল, এটা পুরোটাই আম্মু আমাকে দিয়ে গিয়েছে। আর এই যে হাঁড়ির ভিতরে যে আচারটুকু, এইটুকু তো আমি এখন প্রিপেয়ার করলাম। তো এগুলো এখন আমি বয়ামে করে রেখে দিব। আমি জানি আমার এই আচারগুলো আমি চিন্তা করেছিলাম সারা বছর ধরে সংরক্ষণ করে খাবো, বাট এটা আমি আসলে রাখতে পারবো না। আমি বুঝতে পারছি, প্রথম ব্যাচে যে আচারগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু শেষ, বাট এখন আপনাদেরকে আমি কিন্তু ভিডিওতে দেখাতে পারবো আমি এত দ্রুত পরিমাণের আমের আচার খেয়ে শেষ করে ফেলেছি, যেটা আসলে খুবই সারপ্রাইজিং অন্য কারোর জন্য হয়তো, কিন্তু আমি জানি আমি প্রত্যেকবারই সেম কাজটা করি। আমি ভাবি যে আমি আচারটা রেখে খাবো, এক ব্যাচ তৈরি করি, দেন হচ্ছে ওটা যখন শেষ হয়ে যায় আমি আবার এক ব্যাচ তৈরি করি। এভাবে করতে করতে আমার কাছে সর্বশেষে আর বছর জুড়ে খাওয়ার মতো থাকে না, বাট আমি যে পরিমাণের মানে তৈরি করে নিজে নিজে খেয়ে নেই, তাতে আর আসলে ওইভাবে তৃপ্তিটা পুরোপুরি থাকে না। তবে সারা বছর খেতে পারলে ভালো হতো আর কি। এই যে আমি তুলে রাখছি, এটা এখনই দেখতে এতটা লোভনীয়, মানে বলে বোঝানোর মতো না। তো প্রথম ব্যাচে যে আচারটা তৈরি করেছি সেখান থেকে আসলে কাউকে দেয়া হয়নি, বাট এই যে সেকেন্ড ব্যাচ তৈরি করলাম এখান থেকে আমি একটু শেয়ার করব। তো কার সাথে শেয়ার করব এটা নেক্সট ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। তো সেই পর্যন্ত পাশেই থাকুন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।